তাপের তোড়ে অতিষ্ঠ মানুষ, হিট অ্যালার্ট বাড়ল আরো 3 দিন। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষমতার জন্য মরিয়া বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। গাছ জলাশয় ধ্বংস, পানির হিস্সা আদায়ে ব্যর্থতার কারণেই এত গরম, মন্তব্য মির্জা আব্বাসের। শেয়ার বাজারেও তাপের দহন, সার্কিট ব্রেকারের দাম কমার সীমা বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরো বড় পতন, বিনিয়োগকারীদের হাহাকার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহ এখনো চলছে। বাতাসে যেন আগুনের হলকা, বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কিছুতেই স্বস্তি ফিরছে না মানুষের। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভাড়া হতে মারতে পারছি না, রাত গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না, অসুখ বালা হচ্ছে, আমরা ঠিক মতন কাজ কাম করতে পারছি না। তীব্র গরমে সাতক্ষীরায়ও হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তারাও আগেই ঘরে ফিরছেন। দুপুরের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন বরিশালের মুসল্লিরা। নগরীর একে স্কুল মাঠে এ নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ HM কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল 8:30টায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুরের বিভিন্ন উপজেলায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি চাওয়া হয়। গোপালগঞ্জে পৌর ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। গুনাহের কারণে এমন বিপর্যয় মনে করেন ইমাম। সকল গুনাহ মাফ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আকুতি জানান তিনি। জগৎ সমূহের পালন কর্তা ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে আপনার রহমতের নজর দান করেন, রহমতের পরিবর্ষণ করেন। বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে আল ইসলাহ একাডেমি মাঠে ইস্তিসকার নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে মুক্তি চান তারা। ফরিদপুর শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানেও বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লি নামাজে শরীক হন। আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি চান সবাই। এছাড়া পটুয়াখালী, গাইবান্ধা, মাদারীপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, পঞ্চগড় ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে দেশের 16টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল শনিবার পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরু থেকেই দেশে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে যেতে হচ্ছে অনেককেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা ছিল সেটা আজকে সকাল 9:30 আবার 3 দিনের জন্য আমরা এক্সটেন্ড করেছি বা বর্ধিত করেছি। তবে এপ্রিল মাসের শেষ অবধি সেটা অব্যাহত থাকতে পারে, যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য বৃষ্টি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে, যা তাপমাত্রা তেমন একটা প্রভাব ফেলছে না। কিছুক্ষণ পরে সেটা আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা বড় কারণ, বাংলাদেশের পশ্চিমাংশে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানে তেমন একটা বৃষ্টি নেই। এই দুয়ে আমাদের আসলে যে তাপমাত্রাটা কমার একটা তেমন সম্ভাবনা নেই।
অন্যদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। এর আগে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে 21 এপ্রিল ছুটি বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। তাপদাহের প্রভাব পড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানাতেও। তীব্র গরমে ভীষণ কষ্টে আছে খাঁচায় বন্দী প্রাণীগুলো। প্রচণ্ড গরমে দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন গালমান শফি। তীব্র খরতাপের প্রভাব মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়ও। মানুষের মতোই অস্বস্তি খাঁচাবন্দি প্রাণীগুলোর। গরমের জ্বালায় হাঁসফাঁস করছে প্রাণীগুলো। রৌদ্রের উত্তাপে জলাধারের গরম পানিতে না থেকে নির্ধারিত ছাউনিতে আশ্রয় খুঁজছে অবলা এই প্রাণীগুলো। শক্তিশালী বাঘও কাতর হয়ে পড়েছে ক্লান্তিতে। মানুষের বিনোদনের এই স্থানটি এখন বলতে গেলে জনশূন্য। এর মধ্যে যারা এসেছে তারা ঘুরে ঘুরে দেখছে ক্লান্ত ও অবসন্ন পশুগুলো। গরমের জন্য ওরা পশু পাখিরা এই খাঁচা থেকে বের হতে পারছে না, ছায়াতে রয়েছে। আমরাও গরমের জন্য গরমে হাঁপাই গেছি। আমি অনেক পশু পাখি দেখেছি, আমার খুব ভালো লাগছে। তীব্র এই গরমে দর্শনার্থীর সংখ্যা অনেক কমে গেছে, ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গেট ইজারা নেওয়া প্রতিষ্ঠানটি। গত ঈদ উল ফিতরের সময় কিছু দর্শনার্থী ছিল, এর পরপরই তো তাপপ্রবাহ একটা বিভৎস অবস্থার সৃষ্টি করলো। এরপরে তো এখন দর্শক সংখ্যা একবারই নেহায়তি কম। মানুষের আনাগোনা কমে গেছে, মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছে না। তার জন্য আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। প্রাণীদের সুস্থ রাখতে নানান উদ্যোগের কথা জানান চিড়িয়াখানার পরিচালক। প্রতিটি প্রাণীর যে শেড রয়েছে সেই শেডগুলোকে পানির আধারগুলোতে আমরা বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই প্রাণীগুলোকে কোনোটাকে আমরা স্প্রে করছি ঠান্ডা পানি, আবার কোনোটাতে আমরা বারবার গোসল করাচ্ছি, দিনে 3-4 বার করে গোসল করাচ্ছি। এই কাজগুলো আমরা করছি। সেই সাথে সবসময়ে আমরা স্যালাইন পানি, সাথে হলো আপনার ভিটামিন সি, ভিটামিন ই, এই জাতীয় আপনার ঔষধগুলোকে আমরা অ্যাড করছি তাদেরকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়ানোর জন্য। তাপদাহে চিড়িয়াখানার প্রাণীগুলো এখনও সুস্থ রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এখনও পর্যন্ত আমাদের প্রাণীগুলো আল্লাহর রহমতে ভালো আছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বিকেল 5:13 ব্যাংককের রাজপ্রাসাদে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুসিত প্রাসাদের আমফর্ন সাথার্ন থ্রোন হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজা ওয়াজিরেলঙ্কর্ণ ও রানী সুদিথা বজ্রসুধা বিমল লক্ষণ। সাক্ষাৎ শেষে রাজপ্রাসাদের বিভিন্ন সংগ্রহ প্রধানমন্ত্রীকে ঘুরে দেখান তারা। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাবিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদাগারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেওয়ার চেষ্টা করছে। তীব্র গরমের জন্য সরকারই দায়ী বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, জলাশয় ভরাট, বৃক্ষ নিধন আর পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যর্থতার জন্যই সরকারকে এ দায় নিতে হবে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে কাটছে সাধারণ মানুষের জীবন। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার ইমান।
তীব্র গরমের মাঝে বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। আজকে বলতে পারেন যে গরম লাগলো সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মরুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটি মাত্র কারণ অবৈধ সরকার, নতজানু সরকার, নতজানু পররাষ্ট্রনীতি। আজকে দেখেন ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি নাই, তিস্তার কারণে, তিস্তা ব্যারেজের কারণে তিস্তায় পানি নাই। এর আগে সকালে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতারা অভিযোগ করেন মেগা উন্নয়নের নামে মেগা চুরি চলছে, উন্নয়নের ফানুস উড়িয়ে টাকা লুটপাট করতে পরিবেশ ধ্বংস করছে ক্ষমতাসীনরা। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে, এক বেলা খায় আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে গ্রামাঞ্চল ধ্বংস করা হচ্ছে। আসলে সংকট, খাদ্য নেই, সবজি নেই, মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহা আকাশের দিকে ছড়িয়ে গেছে, মানুষ খেতে পারছে না, তাই এখন রেশনের দোকান খোলা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। কিছুতেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সার্কিট ব্রেকার দিয়ে দাম কমার সীমা 3% বেঁধে দেওয়ার প্রথম দিনই আরও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও মনে করেন এখন স্বাভাবিক আচরণ করছে না পুঁজিবাজার। ভালো সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া দেখিয়ে পুঁজিবাজারের পতন ঘটানো হচ্ছে, এমন অভিযোগ বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পতনের বৃত্তে আটকে গেছে শেয়ার বাজার। টানা পতন ঠেকাতে 3% দাম কমার সার্কিট ব্রেকার বেঁধে দিয়েও থামানো যায়নি দরপতন। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের প্রথম ঘণ্টাতেই সূচক পড়ে যায় প্রায় 100 পয়েন্ট। দিন শেষে সূচক 60 পয়েন্ট হারালেও দর হারিয়েছে 300টি কোম্পানির শেয়ার। কালকে যে নিষ্ঠা দিল এটা ঠিক করে না, এটা দেওয়া উচিত না। বাজারকে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত না, বাজারকে ছেড়ে দেওয়া উচিত। বাজার বাজারের মতো চলবে, 3000 আসার হইলে 3000 আসবে। সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করে, এখন সুবিধাদের যারা নেওয়ার চেষ্টা করে তাদের পক্ষে সবচেয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীর বিপক্ষে চলে যায় এই সমস্ত সিদ্ধান্তগুলো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বলছেন 3% সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্তে বাজারে বেড়েছে বিক্রির চাপ। বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, এটা যে কেউ কারোর পরস্পর বিরোধী এই বিষয়টা এরকম নয়। ভুল সিদ্ধান্ত বা টুকরা চিকিৎসা বলবো না, এটা তো বিনিয়োগকারীদের স্বার্থেই করা হয়েছে। এখন বিনিয়োগকারীরা জিনিসটাকে আসলে রেগুলেটর যেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন, বিনিয়োগকারীরা হয়তো ওই পার্সপেক্টিভ থেকে যে বিষয়টাকে নেয়নি। যদিও লেনদেনের পরিমাণটা খুব কম হয়েছে এবং পরবর্তীতে কিছুটা রিকভারও হয়েছে, তো এইটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও জানিয়েছেন, টানা পতন ঠেকাতে অস্থায়ী সিদ্ধান্তেই আরোপ করা হয়েছে দরপতনের সীমা, কিন্তু বাজার যে আচরণ করছে সেটাকে স্বাভাবিক মনে করছেন না তিনি। ইন্ডেক্সের ইম্প্যাক্টটাই আমাদের মানুষের মধ্যে ভয়ের কারণ হয়, ফোর্স সেল হয়, মার্জিন কল হয়। এইটাই আমাদের একটা ম্যানেজমেন্ট এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা কিছুদিন যাবৎ খেয়াল করছিলাম যে 10-15 দিন বা 1 মাসের মতো যে মার্কেটটাকে প্রায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সেটা থামানোর জন্য আমাকে তো একটা ওষুধ দিতে হয়। তবে এখানে আমরা এটা বলে দিয়েছি ইটস এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, জাস্ট টু স্টপ। কিন্তু দেখেন যারা রিয়্যাক্ট করেছে তাদের রিয়াকশনের কারণ কি? কারণ এখানে তো মার্কেট পড়ে যাচ্ছিল, তো আমরা সেটা থামানোর জন্য কাজ করছি, তো সেটাতে রিয়াকশন হবে কেন?
রিঅ্যাকশন হয়েছে, নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়ে গেছে। কারো কান কথা বা গুজবে আতঙ্কিত না হয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে সরকার। বিকেলে সংবাদ সম্মেলনে দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেলি সাবরিন। লিখিত বক্তব্যে তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে দেশের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে বাংলাদেশ সরকার। বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও বিদ্যমান আইনের আলোকেই মানবাধিকার রক্ষায় কাজ করছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তা বন্ধে যুক্তরাষ্ট্রকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান সাহেলি সাবরিন। The government of Bangladesh takes note of the overall report and looks forward to remaining engaged with the UN human rights mechanisms. বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। জাতিসংঘের নীতি অনুসারে বাংলাদেশ সব নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ সরকার ফিলিস্তিনের গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন। আমাদের আশা, ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন বন্ধে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। That the US will play a leadership role in the ongoing efforts of the international community to stop serious human rights violations. আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলাধুলা, নিরাপত্তা ও কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ফেরেজ। জানান, এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপটকে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে ব্রাজিলের। অনুমতি মিললে ঈদের আগেই তার দেশ থেকে গরু আমদানি সম্ভব। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে এখনও কোনো বিনিয়োগ না থাকলেও শিগগিরই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাত। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। বিশ্বের অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনেই ব্রাজিল চলবে, ফলে আইপিএস কিংবা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। The Prime Minister has seen a letter from the President inviting her to go to Brazil in July, forwarding to us a proposal of an agreement to avoid double taxation concerning the framework agreement on technical cooperation. So there is an article of the treaty where, you know, they say that any doubts will be solved by, you know, between the parts with the international instruments that, you know, both parts are agreed upon, etc., 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 etc. সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত 3 বিচারপতি শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্ত 3 বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেনকে শপথ পড়ান। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 3 জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। 3 জনের নিয়োগ দেয় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। পাশাপাশি এফডিআর ও সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া
দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। এর আগে গত 22 এপ্রিল বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। পরদিন 23 এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ওয়ালটনের এসি কিনে 10 লাখ টাকা পেলেন গাজীপুরের স্যানিটারি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আলী। ওয়ালটনের দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর আওতায় এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন তিনি। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী বাজারে ওয়ালটন প্লাজার সামনে এক অনুষ্ঠানে আব্দুল আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পুরস্কার বিজয়ী আব্দুল আলীর সঙ্গে উৎফুল্ল তার পরিবার ও এলাকাবাসীও। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে মিলিয়নিয়ার হয়েছেন এখন পর্যন্ত 34 জন। গরমে মানুষকে স্বস্তি দিতে ঢাকা দক্ষিণের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের মাঝে 7 দিনব্যাপী ঠান্ডা বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও শিশুদের চকলেট বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রফিকুল আলম, অভিনেত্রী শিমলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। কর্মসূচি চলবে 30 এপ্রিল পর্যন্ত। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ ও বিপর্যস্ত শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল। রাজধানীর ধানমন্ডি, গ্রিন রোড ও সংলগ্ন এলাকায় ব্যাংকের কর্মকর্তারা পানির বোতল বিতরণ করেন। এর আগে পুরান ঢাকায়ও অনুরূপ কর্মসূচি চালানো হয়। গরমের তীব্রতা চলতে থাকলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি। কন্যা শিশু ও যুব নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের 30 বছরের পথ চলা ও সাফল্য উদযাপিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন লিমি। বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্ল্যান ইন্টারন্যাশনালের রিজিওনাল ডিরেক্টর ভাগ্যশ্রী ডেংলে ও অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, পদস্থ সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কমিউনিটি ভিত্তিক সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে যশোরে। সন্ধ্যায় যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন ডিওএইচএস মাঠে এর উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ডিওএইচএস পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন ডিওএইচএস পরিষদের মেম্বার অ্যাডমিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট শ্যামল কুমার রায়। বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় মেসার্স নাওমি এন্টারপ্রাইজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তাপের তোরে অতিষ্ঠ মানুষ, হিট অ্যালার্ট বাড়ল আরো 3 দিন। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষমতার জন্য মরিয়া বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। গাছ জলাশয় ধ্বংস, পানির হিস্সা আদায়ে ব্যর্থতার কারণে এত গরম, মন্তব্য মির্জা আব্বাসের। শেয়ার বাজারেও তাপের দহন, সার্কিট ব্রেকারে দাম কমার সীমা বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরো বড় পতন, বিনিয়োগকারীদের হাহাকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।